আপনি জানেন যে সজীব ওয়াজেদ জয় তাকে নিয়ে আবারও কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে যে তিনি এতদিন পরে এসে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে গেলেন। এবং coincidentally যেটা আমরা বলতে পারি যে তার এই নাগরিকত্ব তিনি যেখানে USCIS এর যে অফিসটি থেকে তিনি গ্রহণ করেছেন সেটি কিন্তু আপনার বাসা থেকে খুব একটা দূরে নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনি যে এলাকাতে বসবাস করছেন তার আশেপাশেই কিন্তু সজীব ওয়াজেদ জয় আছেন বর্তমানে। এবং সে কারণে আপনার কাছে কিন্তু এই ব্যাপারগুলোতে আরো অনেক তথ্য এসেছে বা আসছে। তো এখন আপনার কাছে জানতে চাই যে এই যে একটা দ্বৈত নাগরিকত্ব যে পেলেন জয় এবং তিনি এতদিন পরে এসে যে মার্কিন নাগরিকত্ব নিলেন আসলে এর কারণটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটিও মনে হয় যেন খুবই মানে আলোচনার বিষয়। যদিও এটা আলোচনার বিষয় হওয়া উচিত না। কারণ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আমি ব্যক্তিগতভাবে মানে কখনোই খুব একটা বেশি চিন্তিত ছিলাম না রাজনৈতিকভাবে। কারণ তাকে আমার মনে হচ্ছিল আগে থেকেই যে একে তো সে পলিটিক্যালি ম্যাচিউর মানুষ কোনো কালেই ছিল না। যদি আমাদের বয়সেরই একজন মানুষ। কিন্তু পলিটিক্যালি একটা পলিটিক্যাল পরিবারের লোক হওয়া সত্ত্বেও পলিটিক্যাল একটা ইম্যাচিউর মানুষ এবং শুধুমাত্র অর্থনৈতিক বিষয় ছাড়া রাজনৈতিক অন্যান্য কোনো বিষয়ে তার কখনোই কোনো এবং তার বিরুদ্ধে অনেক কিছু তার তার স্টুডেন্ট লাইফ, তার ব্যক্তিগত লাইফ এত আলোচনা আসলে করতেও চাই না একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু তারপরেও সজীব ওয়াজেদ জয় শুধু একটা ব্যক্তি না, সজীব ওয়াজেদ জয় একটি রাজনৈতিক দল যেটি নিষিদ্ধ হয়েছে, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে। কর্ম পরিচালনা করার জন্য বার আছেন এবং একটা ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রিত একটি দল এবং যেখানে সরকার প্রধান তার মা এবং যে কারণে চলে আসে এবং বাংলাদেশের আপনি খুবই স্বাভাবিক বাংলাদেশের আমাদের 18 কোটি মানুষের মধ্যে সবসময় তো মানুষ আমরা একটা কম্পারেটিভ একটা রোল দেখতে চাই। যেমন শেখ হাসিনার নাম বললে আমরা তখন বেগম খালেদা জিয়ার নাম বলি। মানে একটা কম্পেয়ার করতে চাই। ঠিক মাঝে মাঝে আমরা সজীব ওয়াজেদ নাম কথা বললে আমরা তারেক রহমানের নাম বলতে চাই। কেন করি? আমরা দেখতে চাই যে আগামী প্রজন্মে তারা আসবে। কিন্তু সজীব ওয়াজেদ জয় দেখেন মানে মিনিমাম সেন্স যদি থাকতো, মানে সেটি রাজনৈতিক সেন্স না থাকলেও যে সে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ৯ মে নিষিদ্ধ হওয়ার পর ১০ই মে সে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল। মানে এটি কিন্তু আপনি অনেকে বলতে পারে হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সে সাথে সাথেই আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিল। আওয়ামী লীগের লোকজন খুব দুঃখ পেল, সবাই কষ্ট পেল, সবাই হতাশ হয়ে গেল। আমরাও এটা নিয়ে খুব আলোচনা করতে খুব মজা পেলাম। দেখছেন? সে সাথে সাথে সেটা করল। আসলে কি তা? আসলে সে তো এটা একটা প্রসিডিউরাল ব্যাপার। এটা তাকে সময় নিতে হয়েছে। তার কাছে তার ফর্ম পূরণ করতে হয়েছে। I-400 ফর্ম পূরণ করতে হয়েছে তাকে অনেক আগে। এবং সেটা USCIS থেকে টাইম, তারপরে তার সব ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তার সে শর্ত পূরণ করার পর তারপর তার শপথ। এটা সময়ের ব্যাপার। এবং শপথের ডেট সে চেঞ্জও করতে পারে। এবং সে দেখেন মানে সে ওর পরের দিনই হয়ে গেল এমনভাবে যে তাকে মনে হচ্ছিল যেন নিষিদ্ধ হয়েছে। তার আর কোনো ভবিষ্যৎ নাই এবং ভবিষ্যৎ না থাকার কারণে সে এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নিল। বিষয়টি এটা আলোচনায় চলে আসছে। এখন আমি এটা নিয়ে যদি এনালাইসিস করতে চাই তাহলে কি? যেমন যে টিট ফর ট্যাট ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। যে ব্যক্তি ২০১৮ সালেই বলেছিল আমি বিদেশি পাসপোর্ট নেই না। আমি একমাত্র আমি এই সবুজ পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াই। মানে গর্ব সহকারে এই যে অহংকারের কথাটি বলেছিল। কেন বলেছিল? সে কিন্তু আরেকজনকে টিটকারি করার চেষ্টা করেছিল। সে সে ভাই সে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছিল যে বিদেশে বসবাস করে, বিদেশে জীবনযাপন করছে, বিদেশি পাসপোর্ট নিয়ে এমন কিছু। আসলে তা না। সত্য না। বরঞ্চ যুক্তরাজ্যে তারেক রহমান কোন পাসপোর্ট নেয় নাই সেটি যেমন সত্য এবং যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ পাসপোর্ট নিচ্ছে সেটা সত্য। মানে সত্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন এটাই হচ্ছে নিয়তি। এবং এই নিয়তিটা হয়েছে তার কারণেই হয়েছে যে এই পরের বিরুদ্ধে যার জন্য গর্ত খুঁড়েছে সে সেই গর্তে সেই নিজে আজকে পড়েছে। ফলে যে বিষয়টি মানে প্রমাণ হয়েছে যে মানুষের কাছে যে মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আমরা তো এই বৃহৎ রাজনৈতিক দলের ভবিষ্যৎ বিশ্লেষণ করি তাদের জেনারেশনকে দিয়ে। তাদের জেনারেশন কে পলিটিক্সটা দেখবে। তার মানে আগামী জেনারেশনের রাজনীতি স্তব্ধ। এটি একটি মানুষের মধ্যে বার্তা। এবং এই বার্তাটি অনেকটাই আপনি বলতে পারেন সঠিক। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কেন? অনেকেই তো আবার দ্বৈত নাগরিকত্ব নিয়েও তো বাংলাদেশে এসেছে। এসে বাংলাদেশের এমনও সন্দেহ করে যে ডক্টর ইউনূস সাহেবেরই আছে কিনা কে জানে। মানে আমরা তো সেটা যাচাই করতে যাইনি। এই যে খলিল সাহেবের কথা আপনার একটি ফেসবুক স্ট্যাটাসও দেখলাম যে খলিল সাহেবকে নিয়ে আপনি লিখেছেন যে
উনি যদি সাহস থাকে উনার গ্রিন কার্ডটাই দেখাক। যেহেতু যে গ্রিন কার্ডটা দেখিয়ে তাকে নাগরিকত্ব নিতে হয়। এবং উনি যে দ্বৈত নাগরিকত্ব টেকনিক্যালি উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক। আর দ্বৈত নাগরিকত্ব মানেই তো আপনাকে তো বাংলাদেশেরও নাগরিক থাকতে হবে এবং সেই সাথে আরেকটি নাগরিক। তার মানে উনি কি আমাদেরকে বা সবাইকে বোকা মনে করেন কিনা? এবং এটি কিন্তু খুবই ভালো আলোচিত হয়েছে আপনার স্ট্যাটাসটি। ফলে যেটি সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে যেটি হয়েছে, সজীব ওয়াজেদ জয় ভাবতেও পারে যে যেহেতু তাদের সময়ে আপনি বিচারপতি কালামানিক তাকে তো আমরা ব্রিটিশ পাসপোর্ট সহই সে ধরা পড়েছে। তার মানে কিভাবে সে বিচারপতি আমাদের মানে যে ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী মানে বিচারপতি কিংবা কোনো ধরেন বাহিনীর প্রধান, সংসদ সদস্য কেউ তো দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবে না। এটিই তো নিয়ম। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করে নাই এবং বর্তমানেও এই নিয়মের তোয়াক্কা করছে কিনা সেটি আমরা অনেক বড় কথা বলি। আমরা সততা আদর্শের কথা বলি। কিন্তু ব্যক্তিগতভাবে আজকে যিনি আমাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব সে আরেকটি দেশের নাগরিক কিনা কিংবা আমারই খুব কাছের মানুষ, প্রিয় মানুষ ডক্টর আলী রিয়াদ সাহেব উনি তো বাংলাদেশের অনেক বড় একটি দায়িত্ব ঐক্য কমিশন দেখছেন এবং সেই সাথে একটা কমিশনের প্রধানও এবং অ্যা অ্যা এবং সেটাও উনি কতটুকু করতে পারে কিনা। তো তারও তো আমেরিকান নাগরিকত্ব রয়েছে। এবং এমনটি না যে আরো অনেকের রয়েছে কিনা। ফলে প্রশ্ন তৈরি হতে পারে এখন এটি একটি আওয়ামী লীগের লোকজন একটি ডিফেন্স দিতেই পারে আবার পরক্ষণেই যে না দ্বৈত নাগরিক হলে তো আবার সজীব ওয়াজেদ জয় ফিরে এসে বাংলাদেশের রাজনীতি করতে পারবে। সেটি কিন্তু কবর রচনা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের নিজস্ব কিছু কারণেই। এখন কি কারণে? আপনি ধরেন তার সেটি কবর রচনা হয়েছে। ধরেন আমি যদি নিয়মের কথায় আসি যে একটা মানুষের যখন দ্বৈত নাগরিকত্বের বিষয়টাই যখন যেহেতু আপনি বলেছেন যে আমাদের একসময় শেখ হাসিনা আসার আগে ৪৪ টি দেশের মানুষ আ যদি ৪৪ টি দেশে থাকতো নাগরিকত্ব সে আমাদের দেশে বাংলাদেশেরও নাগরিকত্ব যেহেতু সে জন্মসূত্রেই নাগরিক বা বাংলাদেশের নাগরিকত্বটা হচ্ছে ব্লাড বেসড মানে রক্ত সম্পর্ক দিয়েই নাগরিকত্ব তৈরি করা যায়। তারপরে পরবর্তীতে বিয়ে, ব্যবসা বিভিন্নভাবে করা যায়। কিন্তু শুরুটা যেটা সেটা। এবং ৪৪ টা দেশ থেকে পরে শেখ হাসিনা আরো বাড়িয়ে সেটাকে ১০১ টি দেশে করেছে। যে ১০১ টি দেশের মানুষ মানে ১০১ টি দেশেও যদি তার নাগরিকত্ব থাকে তাহলে সে বাংলাদেশে এসেও সে নাগরিকত্ব নিতে পারবে। এবং এই বাংলাদেশের নাগরিকত্ব আইন যেটা রয়েছে ২০১৬ সালে সেই ২০১৬ সালের এই আইন আপনাকে একটা কথা বলে রাখি যে আমেরিকায় কিন্তু আপনার দ্বৈত নাগরিকত্বের বিষয় আমেরিকার কিন্তু বিষয় না। কারণ আমেরিকা আপনাকে যখন নাগরিকত্বের শপথ গ্রহণ করায়, যখন আপনাকে ৬ টি প্রশ্নের পরে oath of allegiance দিতে হয়, তখন সেখানে কিন্তু আপনাকে বলতেই হয় যে আমি এই সকল কিছু রিঅ্যানাউন্স করতে হয়। আমি সবকিছু পরিত্যাগ করলাম। অন্যান্য সকল দেশের সকল সম্পর্ক সবকিছু পরিত্যাগ করলাম এবং আমি আমেরিকার সংবিধানের আনুগত্যই শুধু না, আমেরিকার প্রয়োজনে আমি যুদ্ধে যেতেও প্রস্তুত। যদি আমার মধ্যে পোশাক থাকুক কিংবা না থাকুক। শপথ স্পষ্ট। আমি যদি পোশাক পরে থাকি বা নাও থাকি বাহিনীর কোনো পোশাকে তাও আমি আমেরিকার স্বার্থে যেকোনো যুদ্ধে আমেরিকার জন্য করতে প্রস্তুত। তার মানে তাকে কিন্তু সবকিছু পরিত্যাগ করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই মানুষটি আমেরিকার তো সিস্টেমের মধ্যে তার দ্বৈত নাগরিকত্বের কথা নাই। কারণ আমেরিকা দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো ট্রিটি নাই, কোনো এগ্রিমেন্ট নাই। আমেরিকা ২ টা পাসপোর্ট বহন করা পছন্দ করে না। ২ টা গ্রহণই করে না। হ্যাঁ, একটি দেশ শুধু করে আমেরিকায়, সেটা হচ্ছে ইসরাইল করে। ইসরায়েলি ২ টি পাসপোর্ট ব্যবহার করতে পারে ইসরায়েলিরা। তারা তাদের ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার করতে পারে, আমেরিকান পাসপোর্ট। কিন্তু এছাড়া না। সবাই তারা তাদের আমেরিকান পাসপোর্টই ব্যবহার করতে হয়। এখন এই বিষয়গুলো আমাদের অনেক প্রশ্নের জন্ম দিবে আগামী দিনে। কেন হবে? কারণ আমরা তো অনেকে ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ২ টি পাসপোর্ট ব্যবহার করি। সেটি ঠিক না। সেটি অবশ্যই লিগ্যাল না। আপনাকে একটি ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করা উচিত। সেটি করলেও কিন্তু একটু অবৈধ। এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের জন্ম সৃষ্টি করে দিচ্ছে। কারণ এই সকল ব্যক্তিবর্গ যাদের মধ্যে মনে করেন পলিটিক্যাল ম্যাচুরিটি নাই কিন্তু পলিটিক্যাল বংশে জন্ম নিয়েছে। পলিটিক্যাল ধাপ্পাবাজি ছাড়া আর কোন কাজ করতে চায় না। ফলে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে সবসময় সমস্যার মধ্যে পতিত করে। যে কারণে আজকে আলোচনাগুলো আপনিও তুললেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়ের এই দ্বৈত নাগরিকত্ব হ্যাঁ, আমরা তো সোশ্যাল মিডিয়ার বরাত দিয়েই না আমরা বিভিন্ন সংবাদ মেইন স্ট্রিমের পত্রিকার মাধ্যমেও তো আমরা জেনেছি। হ্যাঁ, সে কিভাবে পেয়েছে? পাওয়ার তো নিয়মগুলো আমরা সবাই জানি। তারপরেও যদি নাগরিকত্বের প্রশ্নে সে যদি তার গ্রিন কার্ড থাকে ৫ বছরের মেয়াদ যদি হয়ে যায় তাহলে সে এপ্লাই করতে পারবে। তাহলে সে কেন একদিন এপ্লাই করে নাই?
এবং তার একটা স্ত্রীর সাথে যার সাথে সম্পর্ক করছে স্পাউস ইমিগ্রেশন বেসড, যে যার মাধ্যমে সে ৩ বছর বা তার অধিক সময় যদি থাকে তাহলে সেটা করতে পারবে। এবং সব মিলিয়ে তাহলে এগুলো কি আগে কি তার এটি ফুলফিল হয় নাই? প্রশ্ন উঠতে পারে মানুষের। তাহলে আগে এতদিন ধরে তাহলে সে কেন করল না? আবার প্রশ্ন এটিও আসতে পারে ডোনাল্ড ট্রাম্প যে তার যে নীতিমালা সে যুক্ত করতে চাচ্ছে যে কারো বিরুদ্ধে যদি তার যদি নাগরিকত্ব না থাকে বা সে যদি সিটিজেনশিপ না নিয়ে থাকে, অন্যান্য ডকুমেন্ট নিয়েও তার বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশন থাকে দেশের বাইরে, তাহলে তাকে ডিপোর্ট করতে পারবে। ধরেন তাহলে কি তার মধ্যে ডিপোর্টের ভয় ছিল? যে সে কি ডিপোর্টেশন হয়ে যেতে পারে? যে এখানে তার বিরুদ্ধে তো অনেক অ্যালিগেশন রয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত রয়েছে এখন। সেই অ্যারেস্ট ওয়ারেন্টটা তার মনে হয় ওই পূর্বাচলের প্লটের বিষয়ে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এখন। অতএব অতএব তার বিরুদ্ধে এই দুর্নীতি সহ বা তার এই ফ্যাসিস্ট সরকারের এই বিভিন্ন খুন, হত্যার সবকিছুর যদি দায়ভার নিতে হয় তাহলে তার কিন্তু ডিপোর্টেশনেরও সম্ভাবনা ছিল। এবং যদি সে ডিপোর্টেশন হয়ে যেত তাহলে কি হতো বিষয়টা? তাকে তো আমেরিকা এখান থেকে তাকে বাংলাদেশেই পাঠাতো। তাকে তো আর অন্য কোনো দেশে পাঠাতো না। অতএব সেই ক্ষেত্রে সেই ভয়টা এড়ানোর জন্য যদি যদি তার ডিপোর্ট হতো তাহলে বাংলাদেশে তাহলে তো সে কিভাবে কি মূর্ত অবস্থা তৈরি হতো বাংলাদেশে। এমনিতেও একটি দল নিষিদ্ধ এবং সেই সাথে সে দলের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ একাট্টা এবং সেই সময় যদি তাকে ডিপোর্ট করতে হইতো। তার মানে এটা কিন্তু একটা আরেকটি প্রশ্ন জন্ম সে তার নিজের কারণে দিয়ে দিয়েছে। এখন আমি কিন্তু এই প্রশ্নগুলো আমার উত্থাপন ভাবার দরকার নেই। আমি কিন্তু সবকিছু সংগ্রহ করে উত্থাপনটি করেছি। যেমন তার নাম, আমরা তো তাকে চিনি। সে তার পিতার নাম সবার অনেকেরই আমার ছেলের নাম আহনাফ রাব্বানী। বাবার নামে শেষ অক্ষর আছে। তার নামের সাথে সজীব ওয়াজেদ ছিল। এটা আমরাই জানি। এবং সে এই নামেই বাংলাদেশে সে উপদেষ্টা হয়েছে সজীব ওয়াজেদ। কিন্তু এখানে তো তার নাম সজীব আহমেদ। সজীব আহমেদ নিয়ে সে তার মানে এই যে মানে সবসময়ই আমি যেটা দেখেছি মানে ওদের মধ্যে একটা দ্বিচারিত আচরণ শুধু দ্বৈত নাগরিকত্বের বিষয় না, একটি দ্বিচারিত আচরণগুলো আমাদের সমাজের মধ্যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে, যেটি রাজনৈতিক ক্ষেত্রে বেশি পড়ে। ফলে আওয়ামী লীগ যারা দীর্ঘদিন মনে প্রাণে বিশ্বাস করে, ভালোবাসে কিংবা এই চেতনার প্রতি ধারণ করে কিংবা ভাবে যে বিভিন্ন ন্যারেটিভ দেওয়া হচ্ছে তাদেরকেও আমি বলতে চাই আজকের কথার মাধ্যমে যে দেখেন আপনাদেরকে ছেড়ে চলে গেছে শেখ হাসিনা হঠাৎ করে বিপদে ফেলে এবং অতীতেও গিয়েছে। ১১ সরকারের সময়ও সে বিদেশ পালিয়ে গেছে। তার মানে এক মুহূর্তের জন্য কিন্তু তার জনগণ, যে জনগণ তাকে ভালোবাসতো, ভোট দিত কম বেশি, সে বিষয়ে কখনো করে নাই। কিন্তু আপনারা কেন? সেটা নিয়ে চিন্তা করবেন। এটা হলো ১। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন যাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করছেন সে হাসিনা তো সারাজীবন বেঁচে থাকবে না। তার বয়স হয়েছে, সে থাকবে না পৃথিবীতে বা তার এখন আরো বার্ধক্যের কারণে অনেক অসুখ-বিসুখ হচ্ছে আছে এখন। ফলে তার সন্তানকে নিয়েও তাকে স্বপ্ন দেখার আ আ খুবই স্বাভাবিক সুযোগ ছিল। সেই স্বাভাবিক সুযোগটাও সে দেখেন আপনাদেরকে তোয়াক্কা না করে সে তো এখন একটা সে নিজেকে একটা নির্বাসিত মানুষ হিসেবেই, নির্বাসিত নেতা হিসেবে তাকে অবস্থান করে বরঞ্চ রাজনৈতিক পরিপক্কতা আনতে পারত দেশের বাইরে। এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে, বিভিন্ন অ্যা থিওরির মাধ্যমে, বিভিন্ন কনসেপ্ট ডেভেলপ করে অন্য একটা পলিটিক্যাল ধারা যে আমার মা ভুল করেছে আমি ভুল করতে চাই না। আমি নতুন প্রজন্মের সন্তান বা তার পরের প্রজন্মের সন্তান আমি একটা ভিন্ন ধারার রাজনীতি করতে চাই। আমার মা যদি ভুল করে থাকে, আমার মাকে তোমরা ভুল মাফ করতে পারলে করলা। আমিও যদি ভুল করে থাকি আমাকে মাফ করো। হ্যাঁ, আমি হয়তো অনেক টাকা বেতন নিয়েছি, এক ফোঁটা কাজ করি নাই। দেশেই থাকি নাই। ভুল করতে পারি। আমি হয়তো বিবাহ করেছি অধিক সেটা আমার কারণে হয় নাই, আমার সংসার হয় নাই বলে। বিভিন্ন কারণে আমার বিরুদ্ধে হয়তো নেশার আসক্তের আ ব ব অভিযোগ আছে। সেটাও থাকতে পারে। কিন্তু তারপরে আমাকে মাফ করে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কিছু বলার সুযোগ দাও। সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন মিডিয়া রয়েছে সে করতে পারত। কিন্তু সে এই কাজগুলা কেন করে নাই? এই কাজগুলা সেই সাধারণ নিরীহ যে সকল মানুষ মনের মধ্যে এখনো চেতনাকে পোষণ করে রেখেছেন, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এবং তাদের প্রতি আমার সুপারিশ থাকবে, যারা আপনাদেরকে বারবার বেইমানি করে, যে পরিবারটি বারবার বেইমানি করে, সেই পরিবারটির মুখের দিকে আর তাকানোর প্রয়োজন নাই। আমি মনে করি আমাদের সবাইকে শুধরানোর সময় এসেছে। আমরা যদি বারবার যারা আপনার সাথে বেইমানি করছে বারবার, বেইমানি করছে, এক মুহূর্তের জন্য আপনাদের ভাবছে না, আপনাদের কি হবে পরিণতির সামনে? কি কষ্ট আপনাদের সামনে আসছে? ভাবে না। শুধু নিজের সুখ, নিজের স্বপ্ন। আরে ভাই নিজের সুখ, নিজের স্বপ্ন দেখা যদি এই পরিবার সারা জীবন দেখে গেল, লুট করলো, টাকা নিয়ে গেল। এখন আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিজেকে নিশ্চিত করলো একটা জীবন।
এবং হয়তো একটা হয়তো সুন্দর করে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবে। আবার ওই সংসারে আবার বাচ্চা হবে। তাহলে তার জীবন তাহলে তার দরকার ছিল কি? উপদেষ্টা হওয়ার, এখানে আসার তার অতএব এই যে ঠকানো, মানুষকে যে ঠকালো, এই ঠকানোর জন্যই আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা। মানুষকে ঠকানোটা উচিত হয় নাই। এবং সজীবতা জয়ের আপনি তো বলতে চাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে আবার যদি সে তার মানে কোনভাবে পুনর্জাগরণের কোন সুযোগ আছে কিনা। বাট আমি বলতে চাই সেটার সুযোগটা সজীব ওয়াজেদ জয় আরো অনেক কিছুতে স্তব্ধ করছে। সেই নিউজ গুলো খুব সামনে আসছে। সেটা যে আরো সুযোগ বন্ধ করে দিচ্ছে উনি, মানে এবং সেটা হ্যাঁ, অনেকে উনি পলিটিক্স করতে চায় না সেটা বোঝাতে চায় হয়তোবা। কিন্তু তা না। পলিটিক্যাল ম্যাচুরিটি নাই এবং মানুষের প্রতি কোন ভালোবাসা নাই। এটি হচ্ছে মূল কথা।